বৌমা, এত গরমে কেন মাংস ভাত রান্না করছো? আর কীরকমভাবে কষিয়ে মাংসটাকে রান্না করছো? পাতলা ঝোলও তো করনি মাংসের। এরকমভাবে কষা মাংস আর ভাত খেলে প্রতিদিন শরীর খারাপ হয়ে যাবে তো। তুমি প্রতিদিন মাংস ভাত রান্না করো কেন বলো তো? ভালো লাগে না। রোজ দিন মাংস ভাত একটুও ভালো লাগে না। গরমে একটু হালকা পাতলা সবজির ঝোল করতে পারো তো তুমি? মা, তুমি বৌদিকে বলে দাও বৌদি যেন প্রতিদিন এরকম মাংস ভাত রান্না না করে। আপনাদের খেতে ইচ্ছে না করলে আপনারা খাবেন না। আমি তো আমার পছন্দ মতো রান্না করব নাকি? আমি যদি সবার পছন্দ মতো রান্না করতে যাই তাহলে তো আমাকে সারাদিন রান্নাঘর নিয়েই পড়ে থাকতে হবে। আমি মাংস ভাত খেতে ভালোবাসি, তাই আমি মাংস ভাত রান্না করে খাচ্ছি। আপনাদের যদি অন্য কিছু খেতে ইচ্ছে করে তাহলে তো আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। তুমি তো জানো বৌমা, আমার হাই প্রেশার। এই প্রেশার নিয়ে আমি কি করে রান্নাঘরে যাই বলো তো? আর তাছাড়া এই বয়সেও যদি হাত পুড়িয়ে রান্না করতে হবে তাহলে বাড়িতে বৌমা কেন নিয়ে এসেছি? আমি বাবা এখন রান্নাঘরে ঢুকতে ঢুকতে পারবো না। আমার ইউনিভার্সিটি থাকে, টিউশন থাকে, বন্ধু বান্ধব থাকে। আমি কি এখন সারাদিন ধরে রান্না করব নাকি? সে আমার যখন বিয়ে হবে তখন দেখা যাবে। এখন তুমি আমাদের বাড়ির বউ, তাই আমাদেরকে রান্না করে তুমি খাওয়াবে। ঠিক আছে, তাহলে আমি যা রান্না করব তাই খেতে হবে। এটা কি মামা বাড়ির আবদার নাকি যে সমস্ত রকম অর্ডার আমাকে শুনতে হবে? এই বলে প্রিয়া মাংস ভাত খেতে লাগলো, আর বাড়ির লোক বাধ্য হয়ে মাংস ভাত খেলো। এরকম ভাবে প্রিয়া প্রতিদিন মাংস আর ভাত রান্না করে দিত এবং অত্যন্ত আনন্দ সহকারে সে মাংস ভাত খেত। আর বাড়ির সবাই প্রচণ্ড বিরক্ত হতো মাংস ভাত রান্না করার জন্য, কিন্তু প্রিয়া কারোর কথায় সেরকম একটা পাত্তা দিত না। আসলে প্রিয়া নিজে মাংস ভাত খেতে খুবই পছন্দ করত। এইরকমই একদিন প্রিয়ার শাশুড়ি কয়েকজন গেস্টকে ইনভাইট করলো। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আসলে আমার বৌমা খুব ভালো মাংস ভাত রান্না করতে পারে, তাই আপনাদেরকে ইনভাইট করেছি। আমার বৌমার হাতে মাংস ভাত খেলে আপনারা সমস্ত মাংস ভাতের টেস্ট ভুলে যাবেন। চলুন চলুন, আপনারা সবাই ভেতরে চলুন। সবাই খাবার টেবিলে আসলো। খাবার টেবিলে এসে সবাই অবাক হয়ে গেল, কারণ প্রিয়া ওই দিন মাংস ভাত রান্না করেনি, বরং একটা সবজির পাতলা ঝোল আর ভাত রান্না করে দিয়েছে। এইসব দেখে অতিথিরা অত্যন্ত বিরক্ত হলো এবং তারা প্রিয়ার শাশুড়ি মাকে অনেক কথা শোনাতে লাগলো। এ কি দিদি, আপনি নিয়ে এলেন আমাদেরকে মাংস ভাত খাওয়ানোর জন্য, আর এখন তো দেখছি মাংস ভাতই হয়নি আপনার বাড়িতে। আপনি তো পাড়ায় বড় বড় গল্প করেন যে আপনার বাড়িতে নাকি প্রতিদিন মাংস ভাত রান্না হয়, আপনার বৌমা প্রতিদিন নাকি মাংস ভাত রান্না করে। তার মানে আপনি প্রতিদিন মিথ্যে কথা বলেন। এই চলো চলো, আমরা কেউ খাবো না। আমরা কি বাড়িতে খেতে পাই না নাকি যে এরকম টেলটেলে ঝোল খাবো সবজির? আর আমাদের তো কারোর পেট খারাপ হয়নি, তো আমরা এরকম খাবার কেন খাবো? এই চলো চলো। এই বলে সমস্ত অতিথিরা চলে গেল এবং প্রিয়ার শাশুড়ি মা অত্যন্ত বকাবকি শুরু করলো প্রিয়াকে। বৌমা, তুমি কেন এরকম করলে ওদের সঙ্গে? আমি তো তোমায় সকালবেলায় বলেছিলাম যে বাড়িতে কিছু অতিথি আসবে, তুমি রান্না করে রেখো। যেখানে তুমি প্রতিদিন মাংস ভাত রান্না করো সেখানে আজকে তুমি এরকম পাতলা সবজির ঝোল আর ভাত রান্না করে দিলে কেন? সবার সামনে তুমি আমার মাথাটা কাটিয়ে দিলে। হ্যাঁ, আপনি বলেছিলেন আমাকে অতিথি আসবে, কিন্তু আপনি এটা তো বলেননি যে আমাকে সবজি ভাত রান্না করা যাবে না, মাংস ভাত রান্না করতে হবে। আসলে আপনারা এত মাংস ভাত নিয়ে ঝামেলা করেন প্রতিদিন খাবার সময়, সেই জন্য আমি ভাবলাম অতিথিরা বোধহয় মাংস ভাত খাবে না, তাই আমি সবজি রান্না করেছি। আপনাদের খেতে হলে আপনারা খান, না হলে আপনারা নিজেদের মতো রান্না করে খেতে পারেন। এই বলে প্রিয়া নিজে মাংস ভাত খাওয়া শুরু করলো এবং বলতে থাকলো, হ্যাঁ, আমি কি না এত লোকের জন্য মাংস ভাত রান্না করব এই গরমে? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। কেন রে বাপু, নিজেরা অতিথিদের নেমন্তন্ন করেছিস, নিজেরাই রান্না করে খাওয়া না। তাই আমি ইচ্ছে করে অতিথিদের জন্য পাতলা ঝোল রান্না করেছিলাম আর নিজের জন্য মাংস ভাত রান্না করেছিলাম। সেই মাংস ভাতটাই আমি এখন খাচ্ছি। এরকম ভাবে প্রিয়া শাশুড়ি এবং ননদের সঙ্গে প্রতিদিন অসহযোগিতা করত। তাই শাশুড়ি এবং ননদ বাধ্য হয়ে নিজেদের খাবার নিজেরাই বানানো শুরু করে এবং বলে, মা, আমি বলে দিচ্ছি তোমাকে, তোমার এই বৌমাকে যতদিন না আমি শিক্ষা দিতে পারছি ততদিন কিন্তু আমার শান্তি নেই। তুমি দেখলে সেদিন অতিথিরা এসেছিল বলে সবজির ঝোল রান্না করলো কেমন বাড়িতে, আর ওই দিন আমার কিছু বন্ধু বান্ধব এসেছিল বাড়িতে, তাদের ক্ষেত্রেও ঠিক একই রকম করলো। আর আমার বন্ধু বান্ধবদের কাছে আমার পুরো নাকটাই কাটা গেল। সবাই আমাকে সবজির ঝোল বলে রাগাতে থাকে। দেখিস মা, বেশি কিছু বাড়াবাড়ি করিস না, কিন্তু ভুলে যাস না ও কিন্তু আমার বাড়ির বউ, তোর দাদার বউ। তাই আমরা ওকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতে পারি, কিন্তু ওর কোনো ক্ষতি না, ওর কোনো ক্ষতি করার চেষ্টা কিন্তু করবি না। আরে মা, তুমি এত ভালো মানুষ না, তোমাকে নিয়ে এটাই প্রবলেম। তোমার এই ভালো মানুষের চোটে না তোমার বৌমার এত বার বেড়েছে। আমি যা করব সব ভেবে চিন্তে করব। ওর মাংস ভাত খাওয়া যদি আমি ঘুচিয়ে না দিয়েছি তাহলে আমার নামও সর্বরী নয়, এই আমি তোমাকে বলে দিলাম।
কিছুদিন এভাবেই চলতে থাকে। শাশুড়ি এবং ননদ তাদের নিজেদের রান্না নিজেরাই করতে থাকে এবং প্রিয়া নিজের রান্না নিজেই করতে থাকে। প্রিয়ার মাংস ভাত খাওয়ার পাগলামো দিন দিন যেন আরও বাড়তে থাকে। সে এখন প্রতিদিনই প্রায় মাটন ভাত খায়। এরকমই একদিন, আজকে যা দারুণ রান্নাটা করেছি না, একদম কচি পাঁঠার ঝোল। যাকগে, আমার শ্বশুরবাড়ির লোকজন তো আর কেউ খাবে না, তাই আমি একলাই খাবো, ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো। যাকগে, আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, একটু গিয়ে রেস্ট করি, তারপর 10 মিনিট পর আমি খেতে আসবো। তারপর প্রিয়া রান্নাঘর থেকে চলে গেল এবং নিজের ঘরে বসে রেস্ট করছিল। আর অন্যদিকে প্রিয়ার ননদ তার বৌদির মাংসের মধ্যে লুজ মোশনের ওষুধ মিশিয়ে দেয়, দিয়ে মনে মনে হাসতে থাকে। কিছুক্ষণ পর প্রিয়া রান্নাঘরে আসে এবং সে আনন্দের সঙ্গে মাংস ভাত নিয়ে টেবিলে বসে খেতে এবং একলাই গান করতে করতে খেতে থাকে। ও কি রান্না করেছি আজকে, কি যে ভালো হয়েছে খেতে, মনে হচ্ছে যেন 1 কিলো মাংস একলাই খেয়ে নেই। একটু রাতের জন্য বাঁচিয়ে রাখি, না হলে তো আবার রাতে মাংস ভাত খেতে পারবো না, আবার না হলে মাংস নিয়ে এসে রান্না করতে হবে আমাকে। এই বলে প্রিয়া আনন্দের সঙ্গে মাংস ভাত খেয়ে নেয় এবং নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর থেকে প্রিয়ার পেটে যন্ত্রণা শুরু হয় এবং সে বারংবার বাথরুমে যেতে থাকে। প্রায় 10 বার পটি হওয়ার পর সে ক্লান্ত হয়ে পড়ে। তখন তার শাশুড়ি মা ডক্টরকে ডেকে নিয়ে আসে বাড়িতে। ডক্টর, আমার বৌমা প্রচণ্ড পরিমাণে মাংস ভাত খায়, সকাল সন্ধে 2 বেলায় প্রচণ্ড পরিমাণে মাংস ভাত খেতেও ভালোবাসে, এই জন্য আজকে সকাল থেকেও 12 বার পটিতে গেছে। তারপর শাশুড়ির কথা শুনে এবং প্রিয়াকে দেখে ডক্টর ওষুধ দেন এবং প্রিয়াকে 7 দিনের জন্য মাংস ভাত খাওয়া বন্ধ করতে বলেন। শুধুমাত্র পাতলা সবজির ঝোল খেয়ে প্রিয়াকে থাকতে হবে, এটাও ডাক্তারবাবু বলে দেন। তারপর প্রিয়া 7 দিন ধরে সবজি এবং ঝোল আর ভাত খেতে থাকে আর প্রায় মাংস ভাত খাওয়া ছেড়েই দেয় সে। এখন সপ্তাহে 1 দিন মাংস ভাত খায় আর বাকি দিন অন্যান্য শাকসবজি, মাছ এইসব খায় এবং বাড়ির সবার জন্য রান্না বান্না করে। প্রিয়ার ননদ প্রিয়ার শাশুড়িকে বলে, দেখলে তোমার বৌমাকে কেমন সঠিক পথে নিয়ে এলাম, জয় লুজ মোশনের জয়। এই বলে প্রিয়ার শাশুড়ি এবং ননদ দুজনেই হাসতে লাগলো। ঝুমা, আজ তো তোর কলেজে প্রোগ্রাম আছে, তোর সব বন্ধুরা সুন্দর করে সেজেগুজে যাবে, তুই একটু সাজ না, তুই তো কোনোদিন মেকআপই করিস না, একটু মেকআপ করাটা শেখ এবার। ধুর মা, কি যে বলো, আমার এসব মেকআপ টেকআপ একদম ভালো লাগে না। তুমি তো জানো আমি সিম্পল থাকতেই পছন্দ করি, মেকআপ করলে একদম ভালো লাগে না আমার, মেকআপ ছাড়া থাকতেই আমার ভালো লাগে। তুই তো আজকাল দিনের মেয়ে, তাও তোর মেকআপ করতে ভালো লাগে না? তোর বন্ধুরা কত সুন্দর করে মেকআপ করে আসে দেখেছিস, তোর ইচ্ছে করে না? না, ইচ্ছে করে না। ঠিক আছে মা, আমি কলেজে যাচ্ছি, তুমি চিন্তা করো না। এই বলে ঝুমা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ঝুমা কলেজে গিয়ে দেখলো তার সমস্ত বান্ধবীরা সুন্দর করে মেকআপ করে কলেজে গেছে, কিন্তু সে একটা কুর্তি পরেই কলেজে চলে গেছে। তার সব বন্ধুরা তাকে দেখে হাসতে থাকে। তখন তার প্রিয় বান্ধবী তৃণা বলল, তোরা কেন হাসাহাসি করছিস? ও মেকআপ করতে নাই জানতে পারে, সেটা তো কোনো দোষ নয়। আর তাছাড়া ওকে দেখতে এমনিতেই সুন্দর, তাই আর মেকআপ করার দরকার নেই। তোরা এবার হাসাহাসি বন্ধ কর আর চল সবাই মিলে প্রোগ্রামে যাই। থ্যাংক ইউ তৃণা, আমার পাশে সব সময় থাকার জন্য। তুই তো জানিস আমি একদম মেকআপ করতে পছন্দ করি না, আমি সিম্পল থাকতেই পছন্দ করি। কিন্তু এরকমটা নয় যে কেউ মেকআপ করলে তাকে আমি পছন্দ করি না, এটা তো যে যার ইচ্ছে অনিচ্ছের ব্যাপার। তুই কি বলিস তৃণা? হ্যাঁ, আমি বুঝি, কিন্তু কখনো কখনো একটু একটু মেকআপ আমাদের করতে শিখতে হয় রে, পরিবেশ পরিস্থিতির অনুসারে। তুই যে কবে শিখবি কে জানে, ভবিষ্যতে দরকার হলে আমাকে বলিস, আমি তোকে তখন না হয় হেল্প করে দেব, বুঝলি? চল এবার প্রোগ্রামে যাই। এই বলে তারা প্রোগ্রামে চলে গেল। ঝুমা, আজকে কয়েকজন লোক তোকে দেখতে আসবে, তুই একটু বিকেলে বাড়ি থাকিস আর ভালো করে রেডি হয়ে বসিস। কারা আবার আমাকে দেখতে আসবে? কি ব্যাপার বলো তো মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোর জন্য দেখাশোনা শুরু করেছি, তাই একজন ভদ্রলোক আর ওনার ওয়াইফ তার ছেলেকে নিয়ে আসছেন তোকে দেখতে। ঠিক আছে মা, আমি কিন্তু আমার মতন করে রেডি হব, তাতে যদি কেউ আমাকে পছন্দ করে করবে আর না করে না করবে। আমি কিন্তু অতিরিক্ত সাজগোজ কিছু করতে পারবো না, তুমি আমার কাছ থেকে কিন্তু কিছু এক্সপেকটেশন রাখবে না। ছাড়ো না,
মেয়ে যখন চাইছে না মেকআপ করতে, তুমি কেন মেকআপের পিছনে পড়ে আছো? আমার মেয়ে যেরকম সেভাবেই যদি কারোর পছন্দ হয় তাহলে সে বিয়ে করবে। কারোর জন্য আমার মেয়েকে পাল্টাতে হবে না। আর ও তো ছোটবেলা থেকেই যেন মেকআপ করা একদমই পছন্দ করে না। আর তাছাড়া আমার মেয়ে দেখতে খুবই সুন্দরী, ওকে বিনা মেকআপেই ভালো লাগে। তাই তুমি আর ওকে বিরক্ত করো না। দেখি না, ভদ্রলোকরা তো আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলে দেখি। আর এক দেখাতেই তো মেয়ের বিয়ে হয়ে যাবে না, তাদেরকেও পছন্দ করতে হবে, আমাদেরকেও পছন্দ করতে হবে, তবেই বিয়ে হবে। তুমি আর চিন্তা করো না গিন্নি। বিকেলবেলা রমেশবাবু তার স্ত্রী এবং তার পুত্রকে নিয়ে ঝুমাকে দেখতে এলো। আমার দুই ছেলে, রোহন আর রাকেশ। রোহন আমার বড় ছেলে। আমাদের তো বয়স হচ্ছে, ছেলেদের তো এবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই আমরা খোঁজ খবর নেওয়া শুরু করেছি। দেখুন, আমার বড় ছেলে একজন ইঞ্জিনিয়ার হলেও খুব সাধারণ জীবনযাপন করে এবং সাধারণভাবেই থাকতেই পছন্দ করে। তাই আমরা এমন একটি মেয়ের সন্ধান করছি যার কোনো রকম আড়ম্বর নেই, সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করে। এরকম একটি মেয়েকে আমরা আমাদের বউ করে নিয়ে যেতে চাই। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাই আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনাদের মেয়েকে আমাদের বাড়ির পুত্রবধূ আমরা করতে চাই। আরে না না রমেশ বাবু, আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের পরিবার আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আমার মেয়ে একটু সাধারণভাবে জীবন কাটাতেই পছন্দ করে, আজকালকার মেয়েদের মতো নয় আর কি। এরকম ভাবে দুই বাড়ির সম্মতিতে ঝুমা আর রোহনের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পরদিন সবাই নতুন বউকে দেখতে এলো। কোথায় কোথায় নতুন বউ দেখি? বাবা, বৌমা তো আমাদের খুব সুন্দরী, কিন্তু নতুন বৌমা মেকআপ করেনি কেন? নতুন বউকে কি আর মেকআপ ছাড়া দেখতে ভালো লাগে? হ্যাঁ মানলাম শর্মিলা, তোমার বৌমা দেখতে খুব সুন্দর, কিন্তু তাই বলে একটুও মেকআপ করবে না? এ আবার কেমন কথা বাবা? আমার মেয়ে তো আবার মেকআপ ছাড়া কোথাও বেরোই না। না না দিদি, আমার বৌমা একটু সিম্পল থাকতেই পছন্দ করে। আমরা সেই দেখেই ওকে নিয়ে এসেছি। আসলে আমার ছেলে রোহন, সে একদমই আড়ম্বরপূর্ণ জীবন পছন্দ করে না, আর আমার বৌমাও সেরকম। তাই ওদের যদি আপত্তি না থাকে আমাদের আর কিসের আপত্তি বলুন? হ্যাঁ, সে আপনাদের ব্যাপার। আমার যা মনে হলো আমি বললাম। আসলে কি বলুন তো, সব বাড়িতেই তো দেখি নতুন বৌমারা খুব ভালো করে মেকআপ করে সেজে গুজে বসে। তোমাদের বাড়িতেই প্রথম দেখলাম এরকম, তাই বললাম আর কি। ঠিক আছে, আমরা এখন আসি, পরে না হয় আবার আসবো। চল চল। এই বলে প্রতিবেশীরা চলে গেল। এরকম ভাবে কিছুদিন চলতে লাগলো। ঝুমাকে বাড়ির সবাই খুব পছন্দ করত এবং ঝুমা সবারই সঙ্গে মিলেমিশে থাকতো। খুবই সাধারণভাবে জীবনযাপন কাটাতো। মেকআপ না করা নিয়ে অনেকের অনেক কথা শুনলেও রোহন তাকে কোনোদিনই কোনো কথা শোনাতো না। একদিন রোহন বউকে নিয়ে তার একটি অফিস পার্টিতে যায়। সেখানে গিয়ে, কিরে রোহন, এটা তোর বউ নাকি রে? এত বড় একটা পার্টিতে এসেছি উইদাউট মেকআপ। তোর বউ কি মেকআপ করতে জানে না নাকি রে? নাকি তুই মেকআপের প্রোডাক্ট কিনে দিস না? আমার বউয়ের তো মেকআপের পেছনেই মাসে 20,000 খরচ হয়ে যায়। এই দিক দিয়ে তুই কিন্তু লাকি, তোর টাকাটা অ্যাটলিস্ট বেঁচে যায়। এরকম ভাবে পার্টিতে নানাভাবে ঝুমাকে হেনস্থার শিকার হতে হয়। কিন্তু রোহন এবং ঝুমা কোনো কিছুই পাত্তা না দিয়ে তারা পার্টিতে এনজয় করে এবং বাড়ি চলে আসে। কিছুদিন পর রোহনের ভাই রাকেশের বিয়ের জন্য পিঙ্কি নামক একটি মেয়ের বাড়িতে রাকেশের মা ঝুমা, রাকেশ এবং রোহন তাকে দেখতে যায়। সেখানে গিয়ে তাদের পিঙ্কিকে খুব পছন্দ হয় এবং তারা পিঙ্কিকে বাড়ির বউ করে নিয়ে আসে। কিছুদিন পর, দিদি, আজকে আমার কিছু ফ্রেন্ডস আসছে বাড়িতে, তুমি ওদেরকে একটু অ্যাটেন্ড করো প্লিজ। আমার একটু মেকআপ করতে দেরি হবে। তুমি তো মেকআপ করো না, তাই তোমার তো কোনো দেরি হবে না। ওদেরকে প্লিজ একটু অ্যাটেন্ড করো, আমি রেডি হয়ে ওদেরকে জয়েন করব। আসলে পিঙ্কি ছিল একদম মেকআপ পাগল মেয়ে। সে মেকআপ করতে খুবই ভালোবাসতো আর মেকআপ না করার জন্য ঝুমাকে খুবই হেনস্থা করত। পিঙ্কির বন্ধুরা বাড়িতে আসার পর থেকে ওদেরকে ঝুমা অ্যাটেন্ড করছিল। প্রায় 1 ঘন্টা পর পিঙ্কি নেমে এলো একটা চড়া মেকআপ নিয়ে। দিদি, আমার গেস্টদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। হ্যাঁ পিঙ্কি, আমি ওদের সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। তুমি এবার দেখে নাও ওদের কি লাগবে না লাগবে। আমার একটু কাজ আছে, আমি নিজের রুমে গেলাম। তোমার আবার কিসের কাজ? তুমি তো কোনো কাজই করো না, শুধু কিচেনে কাজ করো। তোমার তো কোনো কাজ থাকে না, আর না তুমি মেকআপ করতে জানো, আর না তুমি কোনো পার্টিতে যাও। তোমার কোনো বন্ধু বান্ধবও আসে না বাড়িতে, তাহলে তোমার আবার কিসের কাজ? তুমি বরং আমাদের সঙ্গে একটু বসো আর আমাদের কিছু লাগলে একটু সার্ভ করে দাও। দেখো পিঙ্কি, তুমি বাড়ির নতুন বউ। আমি সবসময় চুপ করে থাকি বলে এরকম না যে আমি নিজের কথা নিজে বলতে পারি না। আমি বেশি জটিলতার মধ্যে জড়াতে চাই না, তাই আমি চুপ করে থাকি। আর আমার এই চুপ করে থাকাটাকে একমাত্র পথ বলে আমি মনে করি। কিন্তু তার মানে এই না যে আমি মেকআপ করি না বলে তোমরা যে যা ইচ্ছে আমাকে বলে যাবে। দেখো, মেকআপ করা আর না করাটা সম্পূর্ণরূপে একজন ব্যক্তির নিজস্ব ব্যাপার। কেউ মেকআপ করতে পছন্দ করে,
কেউ আবার মেকআপ করতে পছন্দ করে না। তার মানে এরকম না যে তুমি সবসময় আমাকে অপমান করবে আর আমাকে মুখ বন্ধ করে সমস্ত কিছু সহ্য করতে হবে। এরকমটা কিন্তু একদমই নয়। তুমি চাইলে আমি তোমাকে এক্ষুনি মেকআপ করে দেখাতে পারি, কিন্তু আমি মেকআপ করতে একদমই পছন্দ করি না, সেই জন্য আমি মেকআপ করি না। আর এতে তোমাদের খারাপ লাগার কোনো কারণ নেই। অকারণে আমাকে নিয়ে কথা বলা বন্ধ করো। বাইরে থেকে ঝুমার বর সব শুনছিল এবং ঝুমার বর বরাবরই চাইতো ঝুমা নিজের মুখে নিজের কথাটা বলুক। ঝুমা যখন নিজের মুখে নিজের কথা বলছিল তখন ঝুমার বর খুব খুশি হয়ে ঘরে ঢুকলো এবং বলল, হ্যাঁ, এই তোমাকেই আমি দেখতে চেয়েছিলাম। তুমি সব সময় যত মুখ বন্ধ করে সহ্য করবে ততই সবাই তোমাকে বলতে থাকবে। মেকআপ না করাটা তোমার কোনো অন্যায় নয়। প্রত্যেকটি ব্যক্তি আলাদা আলাদা রকম, তাই তাদের চয়েসও আলাদা। তোমার মেকআপ না করা নিয়ে যদি তোমার কোনো প্রবলেম না থাকে তাহলে সেটা অন্য কারো প্রবলেম হতে পারে না। আমি এই জন্যই একটি সাধারণ মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম, আর আমার বউ মেকআপ ছাড়াই অনেক সুন্দরী, তাই আমার বউয়ের মেকআপের দরকার হয় না। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো আর কমেন্ট করো। আর যদি চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম চলে আসে।